উচ্ছ্বসিত জল তরঙ্গের মতোই যেন ঘরময় ছড়িয়ে গেল হাসিটা। আর ঠিক টানের মুখে হাতের বেহালার ছড়িটাও যেন আকস্মিকভাবে মাঝপথে থেমে গেল পার্থর। ক্যাফে দ্য মনিকোর ডাইনিং হলে উপস্থিত নরনারীর দলও সেই উচ্ছ্বসিত হাসির আকর্ষণে সেই দিকে বুঝি ক্ষণিকের জন্য তাকিয়েই আবার যে যার সম্মুখস্থিত টেবিলের পরে রক্ষিত আহার্য পানীয় ও গল্পগুঞ্জনে মন দেয়। থামেনি শুধু ঘরের কোণে ডায়াসের উপরে যন্ত্রসঙ্গীতের ঐকতান, যেমন বাজছিল তেমন বেজে চলে। কেবল থেমে গিয়েছিল পার্থর হাতের বেহালার সুর। পার্থ তখনও নিষ্পলক নেত্রে চেয়ে আছে। ডাইনিং হলের দক্ষিণ কোণের টেবিলের চারপাশে যে দুটি তরুণীকে নিয়ে 4-5টি সুবেশধারী অভিজাত চেহারার যুবক আহার যে ব্যস্ত, সেই দিকেই। সহসা পিয়ানো বাদক রবার্টের চাপা সতর্ক বাণীতে চমকে ওঠে পার্থ। হেই পার্থ, হোয়াট আর ইউ লুকিং অ্যাট? Why standing like a statue? Carry on with your violin. লজ্জিত সপ্রতিভ পার্থ বন্ধু রবার্টের কথায় তাড়াতাড়ি আবার বেহালাটা কাঁধের পরে থুতনি দিয়ে চেপে ধরে। তাদের গায়ে ছড়ির টান দিয়ে সুরে সুর মেলাবার চেষ্টা করে, কিন্তু ঠিক যেন সুর মেলাতে পারে না। নিজের অজ্ঞাতেই আবার পর মুহূর্তেই তৃষিত চোখের দৃষ্টি তার ঘুরে সেই ঘরের কোণে পতিত হয়। খুব বেশি দূরে নয়, ডায়াস থেকে মাত্র হাত 6 ব্যবধান। ডাইনিং হলের দুগ্ধ ধবল টিউবলাইটের প্রাচুর্যে স্পষ্ট দেখা যাচ্ছে সুরমা চিহ্নিত আঁখির তারায় কি এক স্বপ্নালসা দৃষ্টি, যেন স্বপ্নালসা সেই মৃগনয়নে মধ্যে মধ্যে এদিক ওদিক তাকাচ্ছে তরুণী। শঙ্খ ধবল হাতের চম্পক সদৃশ শিথিল ভঙ্গির অঙ্গুলির সাহায্যে ধরা রয়েছে ছোট একটি রক্তাভ সুরাভর্তি সুদৃশ্য পেগ গ্লাস। অন্যান্য সঙ্গীরাও সুরাপানে ব্যস্ত। টেবিলের পরে এখনো খানা পড়েনি, কেবল সুরার পাত্র। পার্থ, what the hell you are doing? Carry on with your violin. আবার সচকিত বেহালার তারে ছড়ি টানে। ক্যাফে দ্য মনিকো কলকাতা শহরের একটি অভিজাত রুচিসম্পন্ন ধনী ও বিলাসী সম্প্রদায় অধ্যুষিত হোটেল, পান ও ভোজনশালা, তারই প্রশস্ত ডাইনিং হল। রাত বোধ করি 10:15 হবে। অভিজাত সম্প্রদায়ের সুবেশধারী নানা বয়সী নরনারীতে ডাইনিং হলটি গমগম করছে তখন। টুংটাং ছুরি কাটা চামচের মৃদুমন্দ আওয়াজ, সঙ্গীতের টুকরো টুকরো শব্দ বুঝি, আর সেই সঙ্গে যেন গুনগুনিয়ে চলেছে অনেক চাপা কণ্ঠের হাসি গল্পের গুঞ্জনটা। একপাশে ডায়াসে বাজছে অর্কেস্ট্রা, হোটেলের নিত্য নৈমিত্তিক ব্যাপার। ওদিকে একটানা কিছুক্ষণ অর্কেস্ট্রা বেজে বিরতি হয়েছে। পার্থ এবার নিশ্চিন্ত হয়েই যেন ডাইনিং হলের দক্ষিণ দিকে আবার দৃষ্টিপাত করল। 22-23 বছরের বেশি হবে না তরুণীটির বয়স। পরিধানে দামি ঈষৎ নীলাভ সূক্ষ্ম নাইলনের শাড়ি, গায়ে ঊর্ধ্বহাতা অনুরূপ একটি ব্লাউজ। ঘরের দুগ্ধ ধবল অত্যুজ্জ্বল টিউব আলোয় অতীব সেই সূক্ষ্ম ও পাতলা জামা ও শাড়ি ভেদ করে তরুণীর অপূর্ব দেহ সুষমাকে যেন প্রকটিত করে তুলেছে। গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামবর্ণ হলেও প্রসাধন সাহায্যে চক্ষুর দৃষ্টিকে যেন ধাঁধিয়ে দেয়। মুখখানির যেন সত্যিই তুলনা হয় না। সুচারু ছোট অর্ধচন্দ্রের মতো কপালের দুপাশে মাথায় শ্যাম্পু করা চুলের স্থানচ্যুত কয়েক গাছি এসে পড়েছে। টানা বঙ্কিম দুটো ভ্রুর মধ্যস্থলে ছোট্ট একটি সিঙ্গারের টিপ। মদালসা বিহবল দুটি গভীর আঁখি পক্ষে অর্ধাবৃত মৃগনয়ন, সুন্দর নাসা, লিপস্টিক রঞ্জিত রক্তাভ
দুটি চিকন ওষ্ঠ সামান্য দ্বিধাবিভক্ত করে প্রকাশ পাচ্ছে সুগঠিত মুক্তা সদৃশ দন্তপংক্তি। শ্যাম্পু করা চুল ডোনেট করা। মধ্যে মধ্যে পেগ গ্লাসটি ওষ্ঠ প্রান্তে ধরে চুমুক দিচ্ছে তরুণী। আবার অর্কেস্ট্রা শুরু হলো। বেহালাটা তুলে নিল কাঁধের পরে পার্থ। আরো আধ ঘন্টা পরে রাত প্রায় 11:15। অর্কেস্ট্রা থেমে গিয়েছে। বাজিয়েরা সব ভিতরে কখন চলে গিয়েছে? বাড়ি ফিরবার জন্য সে রাত্রের মতো ডাইনিং হলের দরজা পথে এগুতে গিয়েও থমকে দাঁড়ালো পার্থ। মৃদু একটা সঙ্গীতের গুঞ্জন কানে যেতেই বকুল গন্ধে বন্যা এলো। যারা আহার্য ও পানীয়ের লোভে এসে ভিড় করেছিল ডাইনিং হলে, সে রাত্রে কেউ আর নাই। সবাই কখন চলে গিয়েছে? ভৃত্যের দল সব টেবিল পরিষ্কার করছে। আর সেই কোণের টেবিলটার সামনে কেবল তখনও দুটি চেয়ারে বসে আছে সেই তরুণী ও দলের একজন মাত্র যুবক। টেবিলের পরে তখনও রক্ষিত তাদের মদের কাঁচপাত্র। দুজনাই যে তারা অত্যধিক মাত্রায় মদ্যপান করেছে এবং সেই জন্যই তাদের দুজনার কারোরই যে উঠে চলে যাবার শক্তিটুকু পর্যন্তও নেই, বুঝতে কষ্ট হয় না পার্থর। হোটেলের গোয়ানিজ ম্যানেজার ডিসুজা এগিয়ে গিয়ে ওদের টেবিলের সামনে দাঁড়ালো। স্যার, হোটেল উইল বি ক্লোজড নাও। ডিসুজার কণ্ঠস্বরে তরুণী তার মদির বিহ্বল দৃষ্টি তুলে তাকালো বারেকের জন্য তার দিকে। ডিসুজা আবার তার বক্তব্য বলে গেল। ওহ, শিওর, উই মাস্ট রিটার্ন নাও মনীষ। গেট আপ বলে রীতিমতো টলতে টলতে উঠে দাঁড়ালো তরুণী এবং এগুতে গিয়েই পড়ে যাচ্ছিল দেখে তাড়াতাড়ি ডিসুজা সাহায্যের জন্য হাত বাড়িয়ে বলে, কুড আই হেল্প ইউ? তরুণী আবার বিলল দৃষ্টিতে তাকালো। হেল্প? নো নো, নো নিড। সঙ্গের যুবক মনীষও ততক্ষণ নেশার ঘুম ভেঙে উঠে দাঁড়িয়েছে। সে বলে, হোয়ার অল দ্য ডেভিলস গন মিতা? টু দি হেভেন অর হেল? মৃদু হেসে মিতা জবাব দেয় মদির কণ্ঠে। টলতে টলতেই দুজনে দরজার দিকে এগিয়ে আসে। খুব কাছাকাছি, একেবারে হাত দুয়েকের ব্যবধানে। তরুণীর দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিল পার্থ। এতক্ষণে পার্থ চিনতে পারে তরুণীকে। মিতা রায়, রূপালী পর্দার সর্বাপেক্ষা গ্ল্যামার গার্ল, জনচিত্ত বিমোহিনী অভিনেত্রী মিতা রায়। বর্তমানে 50,000 টাকা পারিশ্রমিকের কমে যে কোনো কন্ট্রাক্টই সই করছে না কোনো ছবিতে। বাইরে যাবার প্রশস্ত কাঁচের দরজা বরাবর এসে মিতা রায় আবার পড়ে যাচ্ছিল। এবার নিজের অজ্ঞাতেই পার্থ হাত বাড়িয়ে তাকে ধরে ফেলে। থ্যাঙ্কস। তীব্র অ্যালকোহলের কটুগন্ধের সঙ্গে সঙ্গে ছোট্ট কথাটি উচ্চারিত হয় মিতা রায়ের মুখ থেকে। শুড আই হেল্প ইউ? বলে পার্থ। ইফ ইউ প্লিজ। হোটেলের দরজার পেভমেন্টের সামনেই পার্কিংয়ে একটি ছোট ও একটি বড় ফোর্ড কনসাল ও প্রিমাউথ গাড়ি পার্ক করা ছিল। সঙ্গের যুবক মনীষ ছোট গাড়িটায় গিয়ে উঠে বসতেই গাড়ির ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। গাড়ির জানালা পথে শূন্য হাতটা দুলিয়ে মনীষ একবার বলল, টাটা। মিতা রায়ের গাড়িতে কোনো ড্রাইভার ছিল না, ছিল একটা বাচ্চা নেপালি শোফার। সেই তাড়াতাড়ি নেমে গাড়ির দরজা খুলে দিল। পার্থের সাহায্যেই মিতা রায় কোনো মতে সামনের ড্রাইভিং সিটে গিয়ে উঠে বসে ফিরে তাকালো পার্থর দিকে। হাউ ফার উড ইউ বি গোয়িং? মৃদু কণ্ঠে জবাব দেয় পার্থ। কালীঘাট। কাম অ্যালং, আই উইল গিভ ইউ আ লিফট, মিতা বলে। না না, তার কোনো প্রয়োজন হবে না, আমি ট্রাম না পেলেও বাস পেয়ে যাব। কিন্তু আপনি কি ড্রাইভ করতে পারবেন?
ড্যাশবোর্ডের সবুজ আলোটা সুইচ অন করার সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছিল। সেই সবুজ আলোর দ্যুতিই মিতা রায়ের চোখে মুখে এসে পড়েছিল। সেই আলোতেই পার্থ দেখল মিতা রায়ের ওষ্ঠপ্রান্তে মৃদু হাসির অস্পষ্ট ইঙ্গিত। ডোন্ট ওয়ারি, কাম অ্যালং। গাড়ির ওপাশের দরজাটা খুলে দিল মিতা রায়। এবার নিজের অজ্ঞাতেই যেন পার্থ পায়ে পায়ে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসল, মিতা রায়ের পাশেই ফ্রন্ট সিটে। গাড়িতে স্টার্ট দিয়ে গাড়ি এবারে ছেড়ে দিল মিতা রায়। প্রায় নির্জন মেটাল বাঁধানো মধ্যরাত্রের রাস্তা। দামি গাড়ি 30 মাইল স্পিডে ছুটে চলেছে। গাড়ির খোলা জানালা পথে হাওয়ার সঙ্গে একটা মিষ্টি গন্ধ মেশামেশি হয়ে পার্থর ঘ্রাণেন্দ্রিয়কে যেন মাতাল করে দিল। কিন্তু আশ্চর্য, সাবধানতার সঙ্গে গাড়ি ড্রাইভ করছে মিতা রায়। ব্যবহারে কোনো মাদকতা, কোনো শৈথিল্যই নেই যেন। পথের দুপাশে একচক্ষু বিদ্যুৎ বাতিগুলো গাড়ির গতিবেগের মুখে একের পর এক পিছিয়ে পড়ছে। আপনি কালীঘাটে থাকেন? সহসা মিতা রায়ের প্রশ্নে চমকে ওঠে পার্থ। মৃদু কণ্ঠে বলে, কি নাম আপনার? পার্থপ্রতিম চৌধুরী। রিয়েলি? আ ড্রিমি সুইট নেম, নো ডাউট। তারপর আবার কিছুক্ষণ চুপচাপ। পাশ দিয়ে 50 মাইল স্পিডে একটা ট্যাক্সি ছুটে বের হয়ে গেল উল্টো মুখে। আবার প্রশ্ন, আপনিও বুঝি ডিনার খেতে গিয়েছিলেন? না, আমি ওখানে অর্কেস্ট্রার ভায়োলিন বাজাই। ভায়োলিন? আই সি। আবার কিছুক্ষণ চুপচাপ। শুধু ওই ভায়োলিনই বাজান না আরো কিছু করেন? না, ভায়োলিনই বাজাই শুধু। আপনি বিরক্ত হচ্ছেন না তো? না না। আবার কিছু সময় স্তব্ধতা, শুধু ইঞ্জিনের একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। চরকডাঙ্গার মোড় বরাবর এসে আবার মিতা রায় প্রশ্ন করে, বাড়িতে আপনার কে কে আছেন পার্থবাবু? আমি আর আমার মা। বউ নেই তাহলে? না, বিয়ে তো করিনি। লাকি গাই অ্যান্ড মোস্ট ইন্টেলিজেন্ট। কোন দিকে যাব বলুন? এখানে নামিয়ে দিলেই আমি চলে যেতে পারবো। তা পারবেন জানি, কিন্তু আমারও তো কৃতজ্ঞতা বলে একটা বোধ আছে। কৃতজ্ঞতা? নিশ্চয়ই। আপনি আজ হোটেল থেকে বেরোবার সময় সাহায্য না করলে বিশ্রী একটা সিন ক্রিয়েট হতো নাকি? মৃদু হেসে মিতা রায় কথাগুলো বলে তাকালো পার্থর মুখের দিকে। পার্থ কোনো জবাব দেয় না, চুপ করেই থাকে। মিতা আবার বলে, ছি ছি, ভাবতেও আমার লজ্জা করছে। কিছু মনে করবেন না মিতা দেবী, একটা কথা বলবো। কি? মদ খায় কেন এই তো? কথাটা আমার জীবনে অত্যন্ত পুরনো হয়ে গিয়েছে মিস্টার চৌধুরী। তবে এটা ঠিক, আপনি বিশ্বাস করতে পারেন আজকের ব্যাপারটার জন্য মনীষ আর রঞ্জনই দায়ী। মনীষের ঘরে হঠাৎ বোতল ফুরিয়ে গেল, তখন ওরা বললে ওখানে যাবার জন্য। আমার কিন্তু ইচ্ছা ছিল না। তবে গেলেন কেন? গেলাম কেন, তাই না? বলেই হঠাৎ চমকে ওঠে মিতা। কিন্তু এ কি, এ যে ব্রিজের কাছে চলে এলাম, এখানেই আমি নামবো। কিন্তু আপনার বাড়ি? গাড়ি ততক্ষণে থামিয়ে দিয়েছে মিতা। ওই যে সামনে গলিটা দেখা যাচ্ছে, ওই গলির মধ্যে। কিন্তু পার্থ গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে মিতাও নামে। চলুন, আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। না না, তার প্রয়োজন হবে না। তা কি হয়? চলুন। সত্যি খুব কাছেই পার্থর বাড়ি। গলিতে ঢুকে দুখানা বাড়ির পরেই তৃতীয় বাড়িখানা। পার্থই বন্ধ দরজার কড়া ধীরে নাড়া দিল এবং বার দুই কড়া ধরে নাড়া দিতেই বন্ধ দরজা খুলে গেল ও একটা আলো জ্বলে উঠল। সামনেই দাঁড়িয়ে খোলা দরজার পরে
22-23 বছরের একটি তরুণী, সাধারণ একটা মিলের শাড়ি পরিধানে, হাতে একগাছি করে সরু সোনার চুড়ি। ভিতরের আলোর খানিকটা সামনের রাস্তায় এসে পড়েছিল। সেই আলোতেই পার্থর পাশে দণ্ডায়মান অপরূপ সজ্জায় সজ্জিতা মিতাকে দেখে তরুণী যেন সহসা থমকে দাঁড়ায়। আচ্ছা, তাহলে আসি পার্থবাবু, নমস্কার। মিতার কথায় চমকে ফিরে তাকায় পার্থ তার দিকে, এবং সে কিছু বলার আগেই মিতা পিছন ফিরে চলতে শুরু করে। মিতার পায়ের ফ্ল্যাট হিলের শব্দ ধীরে ধীরে গলির মোড়ে অন্ধকারে মিলিয়ে গেল।